সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণী প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। প্রিয় দর্শক, ডক্টর কাজী একতাশ আজহারের পরিকল্পনা এবং নির্দেশনায় আমাদের ভোরের পাতা সংলাপের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি বেলাল হোসেন। প্রিয় দর্শক, গত 17 মাস ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবছরকে আগে থেকেই মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এছাড়া জন্ম শতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সমস্ত আয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুনর্বিন্যাস করা হয়। তাই আমাদের আজকের আলোচনার বিষয় শতবর্ষে বঙ্গবন্ধু। আর তা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। আমাদের সাথে রয়েছেন সাবেক সফল বাণিজ্য মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ ফারুক খান এমপি। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। জি ফারুক খান এমপি, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা বলছিলাম যে এবছর মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে, কিন্তু করোনা মহামারীর কারণে সবকিছু পুনর্বিন্যাস করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। আপনি জাতির পিতাকে এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিভাবে স্মরণ করতে চান? আপনাকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকের বিজ্ঞ আলোচক বিন্দুকে এবং ভোরের পাতাকে আজকের এই খুবই গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী নিয়ে আলোচনার ব্যবস্থা করার জন্য। আমরা সকলে জানি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নেতৃত্বের একটা অনন্য দৃষ্টান্ত, এবং এটা শুধু আমাদের কথা নয়, বাঙালি বিশ্ববাসী এটাকে বারবার স্বীকার করেছে। বিশ্ববাসী বারবার এটাকে স্বীকার করেছে। আপনারা জানেন বিবিসির জরিপে সারা বাঙালিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, 1000 বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বঙ্গবন্ধুকেই ভোটের মাধ্যমে বিবেচনা করা হয়েছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে আজকে ইউনেস্কো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সুতরাং এই ধরনের একজন মহান রাজনীতিবিদ এর ব্যাপারে আমরা আলোচনা করছি, যার জন্মশতবার্ষিকী নিয়ে আলোচনা করছি। তাই আমি আলোচনার প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধুর সাথে নিহত তার পরিবারবর্গ এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে জাতীয় 4 নেতা সহ যারা আত্মাহুতি দিয়েছেন তাদের, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যারা আত্মাহুতি দিয়েছেন এবং তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষভাবে স্মরণ করছি এই কোভিড-19 আমাদের যারা ফ্রন্ট যোদ্ধা, যারা ডক্টর এবং বিশ্বব্যাপী বাংলাদেশের প্রবাসী বাঙালি বাংলাদেশে যারা ইন্তেকাল করেছেন তাদের সকলকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মনে করি জনাব শেখ হাসিনার সরকার, বাংলাদেশের সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার জন্য সারা বছর ব্যাপী জন্ম শতবার্ষিকী পালন করার জন্য একটা খুবই সুন্দর বিস্তৃত পরিকল্পনা নিয়েছিল, এবং যে পরিকল্পনার মধ্যে বাংলাদেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাঙালিরা আছে, আমাদের বাংলাদেশের দূতাবাস আছে, সেখানে বিস্তৃত আলোচনা করার ব্যবস্থা করা হয়েছিল। বাট আপনি ঠিকই বলেছেন আপনার আলোচনায় যে আমরা যখনই প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছিলাম তখনই কোভিড-19 কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সকল কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। বাট তার মধ্যেও আপনারা দেখেছেন যে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী 17ই মার্চ আমরা পালন করে এটা শুরু করেছি, এবং এখনই যেখানে যেখানে ভার্চুয়ালি অর্থাৎ যেখানে ইন্টারনেটের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আলোচনা বা তাকে নিয়ে আলোচনা বা তার বিষয়ে আলোচনা করা যায় সেটা আমরা আলোচনা করছি। তবে আমি একটা কথা বলতে চাই যে আমি বিশ্বাস করি যে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
একটা কথা আমি অনেক সময় আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছে যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন যে আপনারা করতে পারছেন না, এটা কি হবে? আমার উত্তর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যে শুধুমাত্র এই আগামী 1 বছরের মধ্যেই পালন করতে হবে, এই ধরনের মানসিকতাটা আমি মনে করি একটা খুবই দুর্বল এবং খুবই ছোট মানসিকতা। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের মাধ্যমে 3টা জিনিস করতে চাই। সব থেকে প্রথমে সারা বিশ্বে বাঙালি জাতিকে তুলে ধরতে চাই, কারণ বঙ্গবন্ধু তার জীবদ্দশায় কতগুলি জিনিস খুব বড় বড় কাজ করে গেছেন। প্রথম এবং প্রধান, তিনি বাঙালি জাতিকে বিশ্বের দরবারে একটা সংগ্রামী, সাহসী, বুদ্ধিমান জাতি হিসেবে উপস্থাপিত করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের ভাষা আন্দোলন, পরবর্তীতে আইয়ুব খান বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফার আন্দোলন, 69-এর আন্দোলন এবং সর্বশেষে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের দরবারে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটা বীরের জাতি হিসাবে পরিচিত লাভ করেছেন। এবং বঙ্গবন্ধু যখন 1974-এ জাতিসংঘে দাঁড়িয়ে বাংলায় ভাষণ দিয়েছিলেন, তিনি পুনরায় বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন যে বাঙালি জাতি আসছে, একটা নতুন সাহসী বীরের জাতি আসছে, যে জাতির বুদ্ধিমত্তার ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের জীবনানন্দ দাশ থেকে শুরু করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি বিশ্বকে এটাই বলার চেষ্টা করেছেন, বাঙালি জাতি, একটা জাতি আসছে, এই জাতি বিশ্বকে ইনশাল্লাহ আগামীতে নেতৃত্ব দেবে। সুতরাং এই জন্মশতবার্ষিকীতে আমরা বিশ্বের কাছে বঙ্গবন্ধুকে, তার নেতৃত্ব, তার গুণাবলী, তিনি কিভাবে একটা জাতি, যে জাতিকে পাকিস্তানিরা বলতো ভীরু বাঙালি, ভেতো বাঙালি, সেই জাতিকে কিভাবে বীরের জাতিতে রূপান্তর করেছেন, এই কথাটা তুলে নিয়ে আসতে হবে। 2 নম্বর, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেনি। আজকে বঙ্গবন্ধুর কিছুক্ষণ আগে আমি যে কথা, ইউনেস্কোতে বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের যে বঙ্গবন্ধুর ভাষণ, সেই ভাষণ ইউনেস্কোতে রাজনৈতিক ভাষণ হিসেবে অন্যতম শ্রেষ্ঠ ভাষণদের মধ্যে একটা, যেটা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এইভাবে বঙ্গবন্ধু যে বিশ্বের জন্য কি কাজ করে গেছে সেটা তুলে ধরাও এই সময় আমাদের দায়িত্ব। এবং সেই সাথে আমি মনে করি, যত শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধু সেই চালিত পথে বাংলাদেশ কিভাবে কোনো এক সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কথা বাস্কেট কেস, যে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরবে নাকি এই দেশ, সেই দেশ কিভাবে জনাব শেখ হাসিনার নেতৃত্বে আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেলে রূপান্তর হয়েছে, এই কথাগুলি তুলে ধরতে হবে এবং এর মাধ্যমে বিশ্বে বাঙালি জাতিকে আমাদেরকে তুলে ধরতে হবে। আমি মনে করি, তাই আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করব এই কথা বলে, যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার নিবেদনের সাথে সাথে আমি বিশ্বাস করি শুধুমাত্র এই 1 বছরে নয়, আগামী বছর চলেই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করব এবং বিশ্বের দরবারে বঙ্গবন্ধুকে তুলে ধরবো। জি প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কাজী আকরাম উদ্দিন আহমেদ, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে আলোচনা করছিলাম। বছরব্যাপী নানা আয়োজন ছিল, কিন্তু কোভিড-19-এর কারণে সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুনর্বিন্যাস করা হয়। আজকের এই দিনে এসে আপনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কিভাবে স্মরণ করতে চান? আপনাকে ধন্যবাদ। আমি তো তৈরি আসছি শুট করে, কারণ আমি আমেরিকার সঙ্গে আমার হচ্ছিল পুরো সিস্টেমে আমার মিটিং হচ্ছিল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বোর্ড মিটিং, জাস্ট এখন আমার এই ব্যাপারে আমি শুধু একটু বলতে পারি যে আমরা বাঙালিরা ভাগ্যবান, এবং বিশেষ করে ফারুক ভাই আমি আমরা বলতে পারি আমরা ভাগ্যবান এই জন্য যে আজকে আমরা জীবিত অবস্থায় বঙ্গবন্ধু শতবার্ষিকী পালন করতে সমর্থ হয়েছি। সুতরাং শোনা যাচ্ছে না, বঙ্গবন্ধু শতবার্ষিকী পালন করতে আমরা করছি, তবে আমরা শতবার্ষিকী যেভাবে পালন করতে চেয়েছিলাম সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না, কেননা কোভিড-19 এবং এই ভাইরাসের, করোনা ভাইরাসের জন্য পাচ্ছি না। বাংলাদেশের অবস্থা এখন এই অবস্থায় আপনারা আলোচনায় আমাদের দেখেছেন, কিন্তু দেশের এমন অবস্থা যে আমরা এই আলোচনা করতে যেও মনে পড়ছে যে কয়জন হবে, কয়জন মৃত্যু হবে, কয়জন আক্রান্ত হবে। তারপরেও আমরা
আলোচনা করছি, বাংলাদেশকে ভিন্নভাবে দুনিয়া দেখছে। এই জন্য কার জন্য হয়েছিল? সেই জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু। এবং আমি আমার কাছে আমার ইমোশনাল হয়ে যাই আমি যখন আমার মনে হয় যে আমার সাথে জীবনে ছোটবেলা থেকে যে সম্পর্ক আমার সাথে ছিল, আমি আমি ছোটবেলায় দেখেছি, ছোটবেলায় আর কি বলবো, আমার সৌভাগ্য হয়েছিল একটা কথা আমি বলতে পারি, বাচ্চাদের উনি শিশুদের উনি খুব ভালোবাসেন। সেই জন্য ওনার জন্মদিনকে জননেত্রী শেখ হাসিনা আমাদের শিশু দিবস হিসাবে পালন করেন। শিশুকাল থেকেই উনি দেখেছি কত ভালোবাসে, এবং আমি সেই শিশুকাল থেকেই ওনার ভালোবাসা পেয়েছি। এই আমি একজন সেইভাবে মনে করি আমি সৌভাগ্যবান। কেননা উনি সবাইকে ভালোবাসেন, কিন্তু ছেলে মেয়েদের ভিতরেও আমি একটা কথা বলতে পারি, জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ভাবতাম আব্বা ওকে সবচেয়ে বেশি ভালোবাসে। কেননা বঙ্গবন্ধুদের কর্মীরাও ভাবতো, যখন তার গায়ে হাত দিত তার কর্মীরা ভাবতো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার অর্থ হলো বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল চিরন্তন, এবং ভালোবাসা ছিল অন্তর থেকে হৃদয়ের মানবতার মাধ্যমে উনি ভালোবাসা দেখিয়েছেন। এবং উনি দেখান নাই, উনি হৃদয় দিয়ে অন্তর দিয়ে অনুভূতি দিয়ে মানুষকে ভালোবাসতেন। তাই তো আজকে বাংলাদেশে জন্ম হয়েছিল, আমরা বাংলাদেশে এতদিন আমরা আজকে বেঁচে আছি, বাংলাদেশ দেখতে পাচ্ছি। এবং আমি আপনাকে বলি যে আমার জীবনের সেই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে একেবারে ছোটবেলা যখন পাঠশালায় পড়তাম তখন থেকে শুরু করে বঙ্গবন্ধুর সাথে অনেক আছে, সেগুলো আমি এখন সব বলতে চাই। আমি এটুকু চাই যে আমি প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে, প্রতি অনুভূতিতে ওনাকে আমি অনুভব করি। এবং সেটা আমি অনুভব করি এই জন্য যে জীবনের যে ক্ষেত্রেই আমি যখন পড়াশোনা শেষ করে আমি যখন জগন্নাথ কলেজে লেকচারার ছিলাম, একদিন আমি মাসে একবার দুইবার 32 নম্বরে যেতাম। বাস্তব, এখন বয়স হয়ে গেছে, কদিন থাকবো বলা যায় না। আর এই ভাইরাসের ভিতরে চলে যাবে, নাসিম ভাই চলে গেল, আব্দুল্লাহ ভাই চলে গেল, আর এরা আমাদের সিলেটের কামরান ভাই চলে গেল, এরকম অনেকেই আমাদের লোক চলে গেছে। আমরা বয়স হয়েছে, নাসিম ভাই আর আব্দুল্লাহ ভাই দুইজনে আমার ছোট ছিলেন, ফারুক ভাই আমার চেয়ে বয়সে ছোট। সুতরাং আমি তো মনে করি যে আমাদের টাইম অত্যন্ত লিমিটেড, এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে আর আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনে কবে চলে যাবো, তাই কথাগুলো বলছি। আমি বঙ্গবন্ধুর সাথে রাত্রে ঘুমানোর সুযোগ আমার জীবনে হয়েছে। সুতরাং বঙ্গবন্ধু আমাকে সাঁতারের জন্য উনি আমাকে থ্রো করেছেন পুকুরের মধ্যে আমাদের বাড়িতে। সব কথা আমি মনে পড়লে কি লাগে আপনার বুঝেন। সেই বঙ্গবন্ধু আমি যখন পাস করে আমার বাসায় গেলাম, বললো এক্স্যাক্টলি ওয়ার্ডিং আমাকে বললো, হোয়াট আর ইউ ডুইং নাও? আমি লেকচারার, জাস্ট lecturer Jagannath College. How much you are drawing? Exact wording গুলো বলতেছি। How much you are drawing? 275 rupees a month. I draw 275 rupees. No, you will get more. You have to go to Chicago. Exactly wording. এবং আমি সেই দিনই উনি কথা বলে আমার কালকে আসবি, পরে আমি নিয়ে যাবো তার কাছে। সুতরাং পরের দিন আমি গেলে উনি গাড়ি চালিয়ে, ওনার গাড়ির নম্বর ছিল EBD 111, এবং উনি নিজে পাইপ ছিলেন, গাড়ি চালাচ্ছিলেন, পাশে বসেছিল। এই খালি একটা সিটি খালি বলে আমি শেষ করবো করতেছিলাম। তখন উনি আমাকে নিয়ে গেলেন শাহবাগ হোটেলে। শাহবাগ হোটেলে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে ফাইন মোহাম্মদ ভাই বগাসাওয়ালা ফ্রম চিটাগাং ও আসছে কিনা। বলে স্যার আজ বিকালে উনি চলে গেছেন। উনি তখন গাড়ি চালিয়ে উনি শাহবাগ হোটেল থেকে গাড়িটা নামেননি, আমিও নামিনি, ওনার সামনেই আমি সামনেই বসা। উনি নিয়ে গেলেন এয়ারপোর্টে গেলেন। তখন ওই এয়ারপোর্ট ধরে এমআর খানের একটা বাড়ি আছে, এখন এই পার্টি করছে ওই বাড়িটা, ওইখানে গেটের ভিতরে গাড়িতে ঢুকিয়ে দিয়ে আমাকে বললেন তুই কোথায় যাবো? আমি বললাম যে মামা আমি তো এখন ইসে যাবো, আমি ঘরে থাকি এখনো হলে থাকি 63 ডিসেম্বর মাস, আমি হলে থাকি এখনো। বলি ঠিক আছে তুই যা, কালকে আমার বাসায় আবার আয়। সুতরাং তারপরে আমি ওনার বাসায় পরের দিন গেলাম। উনি আমাকে একটা চিঠি লিখে দিলেন। চিঠি লেখার সময় উনি একটা কথা বললেন যে তুই যে আমার ভাই না বাকি, এটা আমি লিখলাম না, কেননা আমি যখন মন্ত্রী ছিলাম তখন ওই কয়লার কেসে আমি অনেক বিপদে পড়ে গেছি। এইসব চিঠি আমার কোনো দরকার নাই, আমি সেকেন্ড হয়েছি,
যে কোনো পরীক্ষা নিলে আমি পাস করবো, এইটা বলে দিলাম। ওনারা চিঠিটা, সুতরাং আজ বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধু করেছেন, আমার চাকরি জীবনে হয়েছে বঙ্গবন্ধু চিঠি। এর চাইতে বড় আনন্দ, বড় তৃপ্তি আর কি আমার জীবনে হতে পারে। সুতরাং ওনার সম্বন্ধে আলাপ করতে গেলে সারাদিন ফোনে আলাপ করা যায়। আমি এইটুকু বলবো, উনি যে যাত্রা শুরু করে দিয়েছিলেন, দিন বেতন পেয়ে ওনার কাছে আসলাম, 275 পেতাম, পেলাম 400 না 450। আমাকে ইন্টারভিউ নিল, এবং সেই ইন্টারভিউ কারা নিল? একদম শেখ, কর্নেল শেখ, সিএস ফ্রম পাঞ্জাব, and another Mr. কাদের, মিস্টার আব্দুল কাদের, হিজ ফ্রম হায়দ্রাবাদ, ইন্ডিয়া। এরা আমার ইন্টারভিউ নিল, আমাকে সুপারিনটেন্ডেন্ট ল্যাবরেটরি করলো। সুতরাং আমার বেতন ঠিক করলো ওরা 400 টাকা সেই দিনে। সেই ক্ষণটা আমার এখনো মনে আছে। তাই আমি বলি যে উনি আমাকে যখন মিষ্টি নিয়ে বাসায় গেছিলাম, বললেন সেই দিন, বললেন দেখো চাকরির জন্য কিন্তু তোমাকে পাঠাই নাই, তোমার ইন্ডাস্ট্রি করতে হবে। আমার গোপালগঞ্জে আত্মীয় স্বজন আমাদের যারা আছে বড় ইন্ডাস্ট্রিতে নাই, বড় চাকরিও খুব করে না। কলকাতায় করতো সবাই, কলকাতায় ডায়মন্ড ছোটখাটো চাকরি করতো। আমাদের আত্মীয় স্বজন সবাই চাকরি করতো। আমার জীবনে একটাই ছিল যে আমি ইন্ডাস্ট্রি করব। সেই জন্য উনি মারা যাওয়ার পরেই কিন্তু আমি ইন্ডাস্ট্রি করেছি মৃত্যুর পর্যন্ত। আমি আর একটা কথা বলে আমি শেষ করবো। আমি যখন সেই যে মিডিয়ামে ছিলাম, প্রোডাকশন ম্যানেজার ছিলাম, স্বাধীনতা যুদ্ধের সময় আমি 1445 টাকা বেতন পেয়েছিলাম। এই কয়েক বছর আমি এত ইনক্রিমেন্ট পেয়েছি। সুতরাং উনি আগরতলা কনস্পিরেসির সময় ওই আমার সেই মালিক, ওনারে ফোন করেন, কথাও বলেন, উনি খুব রাগান্বিত ছিল। আমাকে একদিন বললো, ও তো ও আমাকে মনে করে নাই। আমি তো না, ও তো চলে গেছে। তারপরে চলে গেলে ওখানকার আমাকে বললো whether you will be the administrator manager. আমি বললাম না, administrator না, administrator is from outside, but I am inside of this factory. আমি অ্যাডমিনিস্ট্রেটর হবো কেন? আমি ম্যানেজার, আমি প্রোডাকশন ম্যানেজার ছিলাম, এখন ওভারঅল ম্যানেজার আমি হতে চাই। তখন কর্পোরেশন ছিল, তারা আমার ওভারঅল ম্যানেজার করলো, এবং আমি ওই দিন চার্জে। সেটা দ্যাট ওয়াজ দি অনলি স্টিল প্লান্ট। এখন 17 স্টিল প্লান্ট হয়েছে। ওই শতাব্দীর সময় 57 মিলটা দিয়েছিল, এবং সেই মিল মোহাম্মদী আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস লিমিটেড, এখন হয়েছে ইসলামিক স্টিল। এবং সেই সময় ওই স্টিল মিলে আমি চাকরি করতাম। পরে আমি কিন্তু গ্র্যান্ড ম্যানেজার ডিজিএম হয়নি বঙ্গবন্ধু থাকার সময়, আমি হয়েছি বঙ্গবন্ধুর পরে আমাকে করেছে। আমি কখনো বঙ্গবন্ধুর কাছে কোনো কাছে যাইনি। আমি একদিন শুধু আমি ধর নিজের সময় যেতাম, তখন দেখা হতো। আর এমনিতে যেতাম। আমার বড় ভাই, আমি যখন ট্রেনিং এ গেলাম 74-এ, আমি ডিপ্লোমা পার্সোনাল ম্যানেজমেন্ট ট্রেনিং এ গেলাম, তখনও কিন্তু উনি জানে না। এবং বড় ভাই কোরবানির সময় দেখা করতে গেল 73-তে, তখন বললো, এই রাখু কোথায়? বলে ও তো লন্ডনের ট্রেনিং। আমি তো জানি না। বলে আপনি তো জানেন না, ও ওখানে চলে গেছে। আমি এই ট্রেনিং এর জন্য ওনার কাছে আমি যাইনি, কেননা আমি ওই ডান্স করতে আমি খুশি। আমি সবসময় চিন্তা করতাম কবে চাকরি ছেড়ে দিয়ে ইন্ডাস্ট্রি করবো। তাই ওনার আমি করতে পারিনি। এবং আমি তারপরে জেনারেল ম্যানেজার হয়েছি। জেনারেল ম্যানেজার 78-এ 79-এ আমি চাকরি ছেড়ে দিয়েছি। এবং তারপর ছোট তিনি ইন্ডাস্ট্রি ইসলাম একটা 80,000 টাকা দিয়ে আমার বড় ভাইয়ের নামে, ইতিহাসটা বলি, এটা অনেকে ভাবে কেমনি ইন্ডাস্ট্রি হলো, সেই ইন্ডাস্ট্রি আমি করলাম। এবং কিন্তু আমি টাকা দিতে পারি নাই। পরে আমি অনেক পরে, আমার মনে হয় 81 সালের সময় আলী সরকার সাহেব ছিল বিএমডি স্টিল কর্পোরেশন, এই আলী উনি আমাকে এই যে টাকা 80,000 টাকা ছিল, আর একসাথে টাকা দিলাম বলে আরো 80,000 টাকা কম হলো, 6 লাখ টাকা উনি দিয়েছিলেন। 60% ওনার, 40% আমার। এইভাবে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলাম। পরবর্তীতে ওনাকে তার পাওনাটা আরো বেশি গুণে বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে পেমেন্ট করে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছি। আজকে সেই স্মরণ করে যে ওনার সমস্ত কথা, সমস্ত আদেশ নির্দেশ আমি পালন করেছি জীবনে। আজ পর্যন্ত আমি এই পালন করে যাচ্ছি। আমি মনে করি আমার বিয়ের সময় শ্বশুর এসডিও ছিলেন খুলনা, ওনাকে বলেছিলেন যে আপনি নাকি মেয়ে বিয়ে দিচ্ছেন শুনলাম। বলে হ্যাঁ, আমি বিয়ে দিচ্ছি, আপনার নাকি আত্মীয় হয়? বলে কি আত্মীয় হয়? আমার আপন খালাতো ছেলে, ও খুব ভালো ছেলে। আজকে যে ভালো ছেলে বলেছিল 70-তে, আমি আজ পর্যন্ত চেষ্টা করেছি বঙ্গবন্ধু ভালো ছেলে যেন থাকতে পারে। তাই আপনাদের কাছে দোয়া চাই। আর কয়েকদিন আসবো,
শুধু বলি জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকুক। সেদিনও ওনাকে আমি বললাম ফোন করে, নেত্রী আমার খুব খারাপ লাগে নেত্রী, আপনি নিচের উপর তলা থেকে নিচের তলা গিয়েন না নেত্রী। নেত্রী আমাকে বললো ভাই কি বলেন, আমি তখন গাড়িতে অ্যাসেম্বলিতে যাচ্ছি, আমি বললাম দেখেন আব্দুল ভাই চলে গেল, নাসিম সাহেব চলে গেল, আপনি এরকম যদি করেন আমাদের অবস্থাটা কি হবে, দেশের বাংলাদেশের কি অবস্থা হবে, বলে আমি কি করব। তখন অ্যাসেম্বলিতে বলছে যে উনি কিন্তু আমাদের মানা করছে। তারপরে কিন্তু উনি ওনার কাজ করছেন, আমরা কাজ করছি এই জন্য যে আমার মনে হয় যে ওনাকে সেভ করে আমাদের দরকার। উনি থাকা, আমি একদিন মেসেজ পাঠিয়েছিলাম, ইউর ওয়েল বিং ইজ আপনার ওয়েলবিং জাতির ওয়েলবিং। সুতরাং আপনার যেতে থাকলে জাতি থাকবে, আপনার যদি কিছু হয়ে যায় জাতি থাকবে না। এই বলে আমি আজকে আমাকে যে কি কাগজ জানো আজকে এরা ভোরের কথাকে আমি চিনি কাজী সাহেবকে, ওনার কাজী বলে আমি খুবই করি, প্রেসিডেন্ট ছিলাম, ওনার সাথে আমার অনেক সুহৃদতা উনি পড়েছে। সেজন্য আমি বললাম যে আজকে 7টার সময় বসেছি, এই পর্যন্ত সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের প্রেসিডেন্ট সমস্ত ডাইরেক্টরদের সাথে মিটিং করে আমি একটা কমিটি চেয়ারম্যান, টেকনোলজি কমিটির চেয়ারম্যান অল অফ দি ওয়ার্ল্ড নাম, সেটা টেকনোলজি কমিটির চেয়ারম্যান বক্তৃতা দিয়েছে, রিজন বক্তৃতা আমি বক্তৃতা দিতে হয়েছে। সুতরাং আমি খুব টায়ার্ড থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর কথা বলছে, তাই আজকে এই জন্মশতবার্ষিকীতে আমি বঙ্গবন্ধুর তার মাকফিরাত কামনা করছি, তার পরিবারে বিশেষ করে সেই মহিষী নারী, সেই ফজিলুদ্দিন মুজিব এর জন্য এবং যারা ওই দিনে শহীদ হয়েছে তাদের জন্য আমি আপনার কামনা করছি। আল্লাহ থেকে বেঁচে নসিব করে। পরবর্তীতে আজকে কোভিডে যারা চলে যাচ্ছেন ওনাদের জন্য কামনা করছি, এবং আমরা অতি শীঘ্র যেন এই দেশ থেকে কোভিড চলে যায়, এই COVID-19 এবং আমরা আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। আমরা সবাই ঘরে বসে বসে এই বয়সে অসুস্থ হয়ে যাচ্ছি ঘরে বসে। সুতরাং কি বলবো, প্রার্থনা করি, আল্লাহ দোয়া করি সবসময় আল্লাহ যেন আবার আমাদের সেই একই ওইভাবে আপনার মানে বিগত দিনের মতো ফিরিয়ে আনে। এই বাজেটের সময় যা দেখলাম যে বাজেটে অনেকে বলে এই আমাদের জিডিপি গ্রোথ এত ধরতে হবে কেন, আমরা যদি এখনই 4% 5% নিয়ে আরম্ভ করি তাহলে আমরা কি 8% পাবো? আমরা 8% শুরু করলে খারাপ হতে পারে। সেজন্য বলি এই বাজেট এই সময়ের জন্য কি ভালো বাজেট দেওয়া যেতে পারে। কিন্তু আমরা সবসময় আমরা এইটুকুই বলি যে এবারের বাজেট সম্বন্ধে এমন কোনো সমালোচনা নাই, গরিব মারা বাজেটও না, বড় লোক বানানো বাজেটও না। বিজনেসম্যান সবসময় এই জননীতি শেখার ব্যবসায়ী বান্ধব, উনি ব্যবসায়ীদের অনেক সুযোগ দিয়েছেন। আশা করি ব্যবসায়ীরা আমরা সেইভাবে সুযোগ নিয়ে এবং সবাই আমরা যেন ভালো থাকি। এই বলে আজকে আমার কাজে সাহেবদের ধন্যবাদ জানাই, আজকে আমার ভাইকে আমি সালাম জানাই, আর আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। জি, কাজী আকরামউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দেওয়ার জন্য। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি জি পীযূষ বন্দ্যোপাধ্যায়, আমি আপনার কাছে যেতে চাই, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ঘিরে নানা আয়োজন ছিল, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকেও নানা আয়োজন আপনারা করতে চেয়েছিলেন, কিন্তু COVID-19 এর কারণে আসলে সবকিছু স্থবির হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু পুনর্বিন্যাস করা হয়েছে। তারপরও আপনার আজকের এই দিনে বঙ্গবন্ধুর প্রতি আপনি কি শ্রদ্ধা জানাতে চান, কিভাবে স্মরণ করতে চান? ধন্যবাদ আপনাকে, আমি অভিনন্দন জানাই ভোরের পাতাকে এই সুন্দর আয়োজনের জন্য। আমি প্রথমেই আমার বিনম্র শ্রদ্ধা জানাই পৃথিবীর মহামানব, বাঙালি জাতির মুক্তিদাতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে দুজন বিজ্ঞ আলোচক আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য কর্নেল অফিসার প্রাপ্ত ফারুক খান, মন্ত্রী এবং উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আমাদের অগ্রজ বন্ধু কাজী আকরামউদ্দিন আহমেদ, আমাদের ব্যাংক ব্যবসার যিনি একজন পথিকৃৎ, দুজনকেই আমি শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সম্প্রতি বাংলাদেশ থেকে 2018 সালের জুন মাসের 2 তারিখে একটি অনুষ্ঠানমালা হাতে নিই। সেটির নাম ছিল শতবর্ষের পথে বঙ্গবন্ধু
ও সম্প্রীতির বাংলাদেশ। এটি আমরা উদ্বোধন করেছিলাম 2018 সালের জুন মাসের 2 তারিখে। তারপরে আমরা সারা দেশে, ঢাকা সহ সারা দেশে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পাবলিক প্লেস এবং সুধী সমাবেশের কাছে অসংখ্য সেমিনার করেছি, আলোচনা সভা করেছি, ছাত্রছাত্রীদের সাথে পারস্পরিক কথাবার্তা বলেছি বঙ্গবন্ধুকে নিয়ে, সম্প্রতি বাংলাদেশ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলা জাতীয়তাবাদ নিয়ে। কিন্তু আজ পৃথিবীতে এক অদ্ভুত অন্ধকার নেমে এসছে, আধার নেমে এসছে। সারা পৃথিবী আজ কোভিড-19 অতিমারিতে আক্রান্ত, বাংলাদেশও তার থেকে বাইরে নয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সকল লৌকিকতা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লৌকিকতা বর্জন করেছি। কিন্তু এই লৌকিকতা বর্জন করেছি সত্য, কিন্তু আমাদের অন্তরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালনের যে অদম্য আকাঙ্ক্ষা ছিল, যে শ্রদ্ধা নিয়ে, যে ভালোবাসা নিয়ে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করতে চেয়েছিলাম শতবর্ষে, সেই আবেগ, সেই অনুভূতি, সেই যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আমাদের সরে যায়নি। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? বেলাল, আমাকে কি শোনা যাচ্ছে? জি 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 দাদা বলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন, এটি শুধুমাত্র 100 বছর পালন একজন ব্যক্তির বা একজন মানুষের বা একজন মহামানবের জন্ম শতবার্ষিকী 100 বছর পালন নয়। এটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কাছে এই মুজিববর্ষ পালনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ, অপরিসীম তাৎপর্যপূর্ণ। তাছাড়া বিশ্ব মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী যত মানুষ আছে, তারা কিন্তু এক ধরনের দীর্ঘ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালনের। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেকগুলো অনুষ্ঠান, অনেক লৌকিকতার আয়োজন করেছিলেন, যে তিনি একটু আগে বলেছি যে কোভিড-19 মহামারীর কারণে সেই লৌকিকতাগুলো আমরা বর্জন করেছি। আমরা বহুমাত্রিক বঙ্গবন্ধুকে বলি, শুধু বঙ্গবন্ধু না বলবো, বহুমাত্রিক বঙ্গবন্ধু। যারা রাজনীতিবিদ হিসেবে তার বিচার করবেন, তারা রাজনীতিবিদ হিসেবে করবেন, সমাজ নেতৃত্বে, সাংস্কৃতিক নেতৃত্বে, জীবন দর্শনে, ধর্ম দর্শনে, সবকিছু মিলিয়ে এত বহুমাত্রিক মানুষের আবির্ভাব পৃথিবীতে খুব কম হয়েছে। বঙ্গবন্ধুকে আমরা সেই জন্য সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে জিনিসটি চেষ্টা করেছিলাম জন্মশতবার্ষিকীতে পালন উপলক্ষে, যে শতবর্ষের পথে বঙ্গবন্ধু সম্প্রীতির বাংলাদেশ। সম্প্রীতির বাংলাদেশ শুধুমাত্র একটি শব্দ নয়, একটি বাক্য নয়। আমি মনে করি যে আমাদের শত সহস্র বছরের যে এই যে ছোট্ট ভূখণ্ড, পদ্মা, মেঘনা, যমুনা এবং বঙ্গোপসাগর, মধুমতির পারে পারে যে আমাদের একটা জনপদ, এই জনপদের যে সভ্যতা, এই জনপদের যে সংস্কৃতি, এই সভ্যতা সংস্কৃতিকে পরম্পরার মধ্যে দিয়ে যথার্থ অর্থে ধারণ করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সেই পরম্পরা, সেই সভ্যতা, সেই সংস্কৃতির মধ্যে রয়েছে একটি বিশাল অংশ জুড়ে রয়েছে সত্য এবং বাস্তব যে জিনিসটি রয়েছে, সেটি হচ্ছে এই ভূখণ্ডের একটি অসাম্প্রদায়িক চেতনা,
একটু ধর্ম নিরপেক্ষ চেতনা। সেই জায়গা থেকে আমরা কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শতবর্ষের পথে বঙ্গবন্ধু সম্প্রীতির বাংলাদেশ এই নামে, এই শিরোনামে আমরা অনুষ্ঠানগুলো শুরু করেছিলাম। আমাদের কথা ছিল যে 17ই মার্চ 2020 পর্যন্ত আমরা শতবর্ষের পথে বলবো, আর 17ই মার্চের পরে আমরা এটাকে বলবো শতবর্ষে বঙ্গবন্ধু। এবং এটি কিন্তু এক বছরে শেষ হওয়ার নয়, আমাদের ইচ্ছা ছিল, এখনো আছে, আমরা এই অনুষ্ঠানটি দীর্ঘদিন চালিয়ে যাব। চালিয়ে যাওয়ার খুব যৌক্তিক এবং প্রাসঙ্গিক। এই জন্য বলছিলাম, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতার দর্শনকে ধারণ করেছিলেন পরম্পরায়, হাজার বছরের পরম্পরায়, সেটিকে আমাদের প্রতিটি মানুষের মনে, প্রতিটি মানুষের অন্তরে গেঁথে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রকৃত ধর্ম বিশ্বাসী ধার্মিক, কিন্তু চেতনায় ছিলেন তিনি সম্পূর্ণ অসাম্প্রদায়িক। ধর্ম নিরপেক্ষতাকে তিনি রাষ্ট্রীয় সংবিধানে সন্নিবেশিত করে ব্যাখ্যা করেছিলেন এইভাবে যে ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়, মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম চর্চায় বাধা দেবে না। ধর্ম নিরপেক্ষতার এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি কিন্তু বিশ্বের মাঝে একেবারেই অভিনব, নতুন এবং অপূর্ব। আমরা ধর্ম নিরপেক্ষতার অনেক রকম ব্যাখ্যা অনেক মনীষীর মুখ থেকে শুনেছি, এই ভূখণ্ডের মানুষের মুখ থেকে শুনেছি, বিশ্বের বড় বড় মনীষীর মুখ থেকে শুনেছি, কিন্তু বঙ্গবন্ধু যে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা দিয়েছিলেন, সবাই আর যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মচর্চায় বাধা দেবে না, এবং তিনি বলেছিলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই ব্যাখ্যাটি কিন্তু ছিল, আমি আবারও বলি, অভিনব এবং অপূর্ব। এটি একেবারে নতুন। তিনি বলেছিলেন, এটাও বলেছিলেন যে ধর্মের নামে কেউ সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবে না। এটিও এত স্পষ্ট, এত ঋজুভাবে কোনোদিন কোন জাতির নেতা বলেছেন কিনা আমাদের জানা নেই। আমরা সেই জন্যই বঙ্গবন্ধুকে বহুমাত্রিক বঙ্গবন্ধু হিসেবে দেখতে চাই, এবং সেখানে একটি বিশেষ অংশ জুড়ে আছে তার মানবিক দিকটা। তার মানুষের প্রতি ভালোবাসা শুধু মানবিক দিক না, ধর্মের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি শ্রদ্ধা, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা। বলছিলাম যে বঙ্গবন্ধু বলেছিলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। একই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলবো যে বঙ্গবন্ধু যে আলো জ্বলা পথ, যে পথে আলো জ্বালিয়ে গেছিলেন, সেই আলো জ্বলা পথ ধরে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য কন্যা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং সেই আলো জ্বলা পথেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে। সেখানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের বাইরে অজস্র মানুষ আছে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা জি বাঙালি জি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, মানবিক বাংলাদেশ গড়তে চান। আমরা সেই পথে আলো জেলে আরো সামনে এগিয়ে যাব। আমি যেটা বলছিলাম যে পৃথিবী একটা বিপন্ন সময়, অন্ধকার সময় পার হচ্ছে, একটা অদ্ভুত আঁধার এখন আমাদের ঘিরে ফেলেছে। আমি কিন্তু খুব আশাবাদী, আঁধার যত গাঢ় হয়, উষার আলো তত কাছে এগিয়ে আসে। এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে আঁধার কেটে যাবে, উষার আলো কাছে এগিয়ে আসবে, আমরা আবার সুস্থ হব, আমরা আবার আলোকিত হব, আমরা আবার একটি সুন্দর বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে অনেক অনেক দূরে গিয়ে যাব। জি দাদা, আমি আসছি আপনার কাছে আবার। আমি একটু ফারুক খান এমপি আপনার কাছে যেতে চাই, যে জাতির পিতাকে হত্যার পর ইতিহাসকে নানাভাবে বিকৃত করা হয়েছে, নানাভাবে ইতিহাসকে নানান মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে পরিচয় করে দেওয়া হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন 2008-এর ক্ষমতায় আসেন, সেই এর আগে থেকে 96 সালে যখন প্রথম আসছিলেন, তারপরে 2008 সালে ক্ষমতায় আসেন, এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি বাস্তবায়নের পথে নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের পথে নিয়ে গেছেন। কতটুকু এগিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী? ধন্যবাদ। আমি কিছু বলার আগে, আকরাম ভাই, ইসলাম আলাইকুম। আকরাম ভাইকে দেখে খুব ভালো লাগছে, অনেকদিন দেখা হয় না তো। পীযূষ কেমন আছো দোস্ত? ভালো ভালো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি দোস্ত। সরি একটু ইনফর্মাল হলাম। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন আপনার কথাটা কারেক্ট, যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যার হত্যাকারী, ষড়যন্ত্রকারী, সেই নিকৃষ্ট ব্যক্তিরা মনে করেছিল যে ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করলে বোধহয় বঙ্গবন্ধুকে আর কেউ
মনে রাখবে না, এবং জারি সেই ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে তারা বঙ্গবন্ধুকে দূরে টুঙ্গিপাড়াতেও কবর দিয়েছিল, তাকে কবরস্থ করেছিল। কিন্তু আজকে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আজকে আমরা যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি, আমরা প্রমাণ করেছি যে বঙ্গবন্ধুর মৃত্যুর শোককে আমরা শক্তিতে রূপান্তর করেছি। বঙ্গবন্ধুর মৃত্যুর শোককে আমরা শক্তিতে রূপান্তর করেছি। অবশ্যই আমরা শোকাহত। বঙ্গবন্ধুর কে হত্যা করা, এর থেকে বড় শোকের কথা আর কি হতে পারে? এবং এই কথা কিন্তু শুধু আমরা নই, পৃথিবীর অনেক বড় বড় নেতারা যখনই আমরা বাঙালি হিসাবে তাদের সামনে গিয়েছি, তারা কিন্তু আমাদেরকে কটূক্তি করেছে যে তোমরা তোমাদের বঙ্গবন্ধুর মতো নেতাকে তোমরা হত্যা করেছো, তোমরা তো নিকৃষ্ট ধরনের এক জাতি। আমাদের কিন্তু বিভিন্ন সময় গঞ্জনা শুনতে হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার কারণে, যে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছিল। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর হত্যার সেই শোককে আমরা শক্তিতে রূপান্তর করেছি, এবং ইতিহাস বিকৃতির চেষ্টা তো তারা করেছে। জিয়াউর রহমান থেকে শুরু করে, খালেদা জিয়া থেকে শুরু করে জেনারেল এরশাদ, সকলেই কেউ স্বাধীনতার ঘোষণা খাবার চেষ্টা করেছে, কেউ বঙ্গবন্ধুর কথা রেডিও টেলিভিশনে বলা বন্ধ করে দিয়েছে। পত্র পত্রিকা থেকে শুরু করে আমাদের বই খাতায় কোনো জায়গায় বঙ্গবন্ধুর নামে, এমনকি 7ই মার্চের ভাষণ, যে ভাষণের যে ক্যাসেট, সেই ক্যাসেট বানানো পর্যন্ত, সেই ক্যাসেটের বাজানো পর্যন্ত বন্ধ করার চেষ্টা করা হয়েছে। আমি জানি আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জে, এক মকসদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জে, সারা বাংলাদেশে অনেক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের ক্যাসেট বাজাতে যে গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কিন্তু তারপরে তাতে কি লাভ হয়েছে? যারা এইসব চেষ্টা করেছে তারাই আজকে ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হচ্ছে। সুতরাং আমি মনে করি সত্য উদ্ভাসিত হবেই। যে কথাটা খুব সুন্দরভাবে আমার বন্ধু পীযূষ খুব সুন্দর উনি যে বহুমাত্রিক মানুষ ছিলেন, আজকে এই কথাটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বর্তমান প্রজন্ম নয়, সারা পৃথিবীর লোক আস্তে আস্তে এটা স্বীকার করছে। এবং এই কারণেই আমি মনে করি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীটি আরো বড় করে, আরো বিস্তৃতভাবে বিশ্বব্যাপী যে পালনের পরিকল্পনা আমরা করেছিলাম, এই পরিকল্পনাটা অব্যাহত রাখতে হবে। যদিও কোভিড-19 জন্য এতে কিছুটা ছেদ পড়েছে, কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরেও আপনাদের মতোই আজকের যে অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আমি জানি, এর আগেও আমি 2-3টা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটালি আমাদেরকে এটা পৌঁছে দিতে হবে সারা বিশ্বব্যাপী। এবং আগামী যে কথাটা একটু আগে আমিও বলেছিলাম, পীযূষও বলেছে, যে জন্ম শতবার্ষিকী পালন মানে এটা নয় যে 17ই মার্চ 2020 থেকে 17ই মার্চ 2021 সাল পর্যন্ত পালন করে আমরা ভুলে যাব। এটা চলতে থাকবে, এবং আমি মনে করি আগামী 5 বছর 10 বছর ব্যাপী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বিভিন্নভাবে আমরা অনুষ্ঠান পালন করব, এবং পালনের মাধ্যমে যে কথাটা আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম, যে বঙ্গবন্ধুকে বিশ্বের দরবারে উনি যে ধরনের একজন ব্যক্তিত্ব ছিলেন সেটাকে তুলে ধরতে হবে, এবং বঙ্গবন্ধুর বাংলাদেশকে তুলে ধরতে হবে, যে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ সেই বীর বাঙালির বাংলাদেশ, বুদ্ধিমান বাঙালির বাংলাদেশ। এবং সেই সাথে তুলে ধরতে হবে বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই আদর্শের পথে। আদর্শটা কি? মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা, চেষ্টা করে যাওয়া, বঙ্গবন্ধুর মতো সাহসী হওয়া, তার মতো 14 বছর জেল খাটার পরেও তিনি বাঙালি জাতির জন্য কাজ করেছেন। এই যে বঙ্গবন্ধুর যে সাহস, বঙ্গবন্ধুর যে বুদ্ধিমত্তা, যেভাবে তিনি 1970-এর নির্বাচনে 169-এর মধ্যে 167-টা সিট জিতেছিলেন, যেগুলি আকরাম ভাই অনেক এগুলি জানেন। এই যে কিভাবে তিনি, আমরা জানি যে 1975-এ বাংলাদেশের জিডিপি গ্রোথ 7%-এর উপরে ছিল, সেই সময় যখন বাংলাদেশকে বাস্কেট কেস বলে গালি দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলিকে আমাদেরকে জানতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু সেই সময় সমুদ্র সীমার জন্য যে কাজগুলি করেছে, এই যে বুদ্ধিমানের কাজগুলি করেছেন, এইগুলিকে বিশ্বের সামনে, প্রথমে বাঙালি জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে, যাতে এর মাধ্যমে বিশ্বে বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, বিশ্বে বাঙালি জাতি বীরের জাতি, বুদ্ধিমান জাতি হিসাবে
প্রমাণিত হবে এবং আগামীদের ইনশাল্লাহ বিশ্বের নেতৃত্বে বাঙালি জাতি থাকবে। ইতিমধ্যে আমরা আমাদের কর্মকাণ্ডের কারণে জাতিসংঘে শান্তিরক্ষীদের মাধ্যমে আমরা সারা বিশ্বে শান্তি রক্ষায় সুনাম অর্জন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতির আমরা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে সেটার জন্য আমরা বিশ্বের রোল মডেল, মহিলাদের ক্ষমতায়নের রোল মডেল, খাদ্য উৎপাদনের রোল মডেল, এই নিয়ে এইভাবে অনেক কথা বলা যায়। প্রতিটি ব্যাপারে আমরা যে এগিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই কথাগুলি তুলে ধরতে হবে এবং সেই সঙ্গে যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে এবং তারা যারা বুঝতে পেরেছে যে ইতিহাস বিকৃতি করে কোনো লাভ নেই, কারণ বাঙালি জাতি তাদের সেই মিথ্যা বক্তব্য, মিথ্যা গল্প, মিথ্যা ইতিহাস গ্রহণ করেনি। আজকে আমি জোর গলায় বলতে পারি এই বাংলাদেশে, এই বিশ্বে এমন কোনো বাঙালি নাই, এমন কোনো মানুষ নেই যে মনে করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কেউ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। কেউ বিশ্বাস করে যে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ। সুতরাং যে সমস্ত অসত্য কথা অন্যরা বলার চেষ্টা করেছে এগুলি আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের নতুন প্রজন্ম সেটাকে বিশ্বাস করে না এবং এর থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে যাতে বঙ্গবন্ধুকে আমরা বিশ্বের দরবারে একজন বঙ্গবন্ধুর যে মাপের নেতা ছিলেন, যেগুলি ইউনেস্কো স্বীকার করেছে, তার ভাষণের কথা, তার বিভিন্ন বক্তব্য, তার যে বিভিন্ন কর্মকাণ্ড, দেশ গঠনে তার যে কর্মকাণ্ড, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে কর্মকাণ্ড, এই কথাগুলিকে আমাদের এই শতবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং এরপর কোভিডের জন্য যেহেতু আমরা কিছুটা বাধাগ্রস্ত হয়েছি, আগামী দিনে এইগুলিকে একে একে করে নিতে হবে। এবং আমি যত জানি, আমি সব থেকে শেষে আমি এই 2 মিনিটে শেষ করব, আমি আমাদের পার্লামেন্টের, আমাদের বর্তমান পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি হিসাবে একটা দায়িত্বপ্রাপ্ত আছি আমাদের বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালনে এবং সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যে কমিটি, সেই কমিটিতে আছে। এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের পার্লামেন্ট উভয় স্থান থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী খুবই সুন্দরভাবে, বিস্তৃতভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে পালন করার অনেক ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে কিছু কিছু কাজ শুরু হয়েছে। একটা প্রোগ্রাম আমার মনে আছে, এই প্রোগ্রামটা হলে খুব ভালো হতো। বাংলাদেশের প্রতিটি এম্বাসিতে এই অনুষ্ঠান করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলাম। সেই পরিকল্পনার যদি বাস্তবায়িত এখন না হলেও আগামীতে, আগে যখন একে একে বাস্তবায়িত হবে, তখন সারা পৃথিবীর মানুষের কাছে বঙ্গবন্ধুকে আমরা আরো তাদের কাছে নিয়ে যাব। বঙ্গবন্ধুর উপরে যে প্রকাশনাগুলি ইতিমধ্যে তৈরি হয়েছে, এই প্রকাশনাগুলি যখন বিভিন্নভাবে মানুষের, বিশ্বের অন্যান্য মানুষের হাতে পৌঁছে যাবে, তখন এটার মাধ্যমে একটা খুব বড় বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে প্রচারণা হবে। আমাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের চারিদিকে 6টা স্থানে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধদের বড় বড় ক্যাম্প ছিল, যেখানকার মানুষেরা আমাদের বাংলাদেশের চারিদিকে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এখানকার মানুষেরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের মানুষদেরকে যে সহযোগিতা, আশ্রয় দিয়েছে, সেখানে সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল সারাদিন ব্যাপী। আমি বিশ্বাস করি আপাতত বাধাগ্রস্ত হলেও এই পরিকল্পনাগুলি আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং এর মাধ্যমে বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশকে এবং বাংলাদেশের মাধ্যমে বাঙালি জাতিকে আমরা বিশ্বের দরবারে খুব সুন্দরভাবে উপস্থাপিত করতে পারবো। জি, কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো কিছুক্ষণ আপনার জন্য। আমি কাজী আকরামউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু ছুটে যেতে চাই যে আপনি খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন, জাতির পিতাকে দেখেছেন। আমি দুইটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই। একটা হলো স্বাধীনতা তো পেয়েছিলাম, কিন্তু বঙ্গবন্ধুকে না পেলে স্বাধীনতা কি অবস্থায় থাকতো আপনারা চিন্তা করেন। তাই আমি তুলনা করব সেই 72 সালের 10ই জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু ফিরে এলেন, সেই দিন আমরা বাংলাদেশ পেলাম আসলে সেই দিন। আবার 81 সালের 17ই মে যখন নেত্রী ফিরে এলেন, এই নেত্রীকে আনার জন্য ইডেন কলেজে যেদিন আওয়ামী লীগের কনফারেন্স হলো, সেদিন আমি উপস্থিত ছিলাম। সুতরাং সেই দিন যারা নেতারা, এই যে আমাদের রজ্জাক ভাই, আমার সব ছিলেন, আরো সবাই, দিলুর ভাই, বিশেষ করে মনে আছে, এরা যেভাবে বললো যে নেত্রীকে আনতেই হবে,
এবং নেত্রীকে না আনলে আমি কিন্তু সেই রাজনীতি হিসেবে বড় কাতারের নেতা ছিলাম না, কিন্তু বঙ্গবন্ধু তার পরিবার শেখ হাসিনাকে ভালোবাসার জন্য আমি সবসময় অগ্রগামী আছি, সারা জীবনে যতদিন আছি। আমি কিন্তু আওয়ামী লীগের বিরাট লিডার হিসেবে আমি অনেক কিছু করতে পারি নাই, কিন্তু ভালোবেসেছি। উনি যেমন ভালোবাসা আমিও তাদের ভালোবাসি এবং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তাই বলছি 72 সালে যেভাবে উনি আসছিলেন বলেই বাংলাদেশ, উনি আসার পরে 3.5 বছর বাংলাদেশকে উনি যে অবস্থায় নিয়ে গেলেন, তারপরেও 75-এর ঘটনার পরে বাংলাদেশকে আবার ঘুরিয়ে ফেলেছি। আর ওই যে ওনার এই স্বাধীনতা, ওনার 3.5 বছরের সেই দেশ শাসন কিছুই থাকতো না। টেলিভিশনে ঝিরঝির করে ওনার ফটো আসলে আমরা দেখতাম, সেই ফটো ডুবে যেত। সুতরাং যেভাবে চলে গেছিল অন্য ধারায়, সেই স্বাধীনতা যুদ্ধের যে চেতনা তার বিরুদ্ধে কাজ করলো, সেই চেতনার বিরুদ্ধে শক্তি আবার এসে গেল। তাই আল্লাহ রহমানের কাছে আমি এটুকুই বলি আপনাদের কাছে, যে আমাদের যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু যেমন আমাদের বাংলাদেশ দিয়ে গেছিলেন, এবং এই ভৌগোলিক অবস্থান আমাদের পতাকা ঠিক আমাদের দিয়ে গেছেন, তার এক আশীর্বাদ, সে আশীর্বাদ জননেত্রী শেখ হাসিনা। সুতরাং সেই আশীর্বাদ সেই 1981-এ যদি উনি ফিরে না আসতেন, উনি না ফিরে আসতেন, তাহলে আমরা কে কোথায় চলে যেতাম, কোথায় আওয়ামী লীগ, কোথায় বাংলাদেশ চলে যেত। সুতরাং আজকে বলবো যে আমাদের সে আশীর্বাদ আমাদের ঠিক রাখতে হবে। আমরা আশা করি আমরা বঙ্গবন্ধু শতবার্ষিকী পালন সবকিছুই সফলতা অর্জন করতে পারবো যদি আমাদের নেতৃত্ব থাকে, জননেত্রী শেখ হাসিনা। সুতরাং এই 2টা দিনের কথা চিন্তা করেন, এই 2টা দিন যদি না ঘটতো, ওই দিনও ছিলাম 10ই ফেব্রুয়ারি এয়ারপোর্টে ছিলাম, 17 মেও এয়ারপোর্ট ছিলাম। যে ঝড় বৃষ্টি, আমাকে রজ্জাক ভাই বললো, একটা ভাই আমাদের তো কিছু বাস টাস নিয়ে যেতে হয়। আমার মনে আছে আমি রজ্জাক ভাই 20টা বাস নিয়ে গেছিলাম, আমাকে বলে একটা ভাই টাকা দেবেন আপনি, আমি যা লাগবে দিব, আমার এখনো মনে আছে। তো সেই জন্যই আমার মনে পড়ে এই 2টা দিনের কথা। এই 2টা দিন যে ভালো লেগেছিল, আজকেও তো ভালো লাগছে। জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে এবং এই দেশ এবং জাতিকে জানি উনি সামনের দিকে নিয়ে যেতে পারে। আর যে শতবার্ষিকীতে বঙ্গবন্ধু সম্বন্ধে বহু কিছু বলার, অনেকেই অনেক ভালো কথা বলেন। তাই আমরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠানে পরিণত করবো না, আমরা অনুষ্ঠানকে আমাদের হৃদয় দিয়ে, ধারণা দিয়ে, চেতনা দিয়ে আমরা ধারণ করবো। এবং বঙ্গবন্ধু 100 বছর না, 1000 বছরের বাঙালি শ্রেষ্ঠ, আবার 1000 বছর বেঁচে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যেতে চাই যে বঙ্গবন্ধু এই বাংলাদেশকে দিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করেছেন। এখন কোভিড-19-এও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ফ্রন্টলাইন যোদ্ধারা যুদ্ধ করে যাচ্ছেন। আপনি যদি একটু বিশ্লেষণ করেন। একটু আগে আকরাম ভাই যেটা বলছিলেন, জি, 1981 সালের 17ই মে যদি আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসতেন, তাহলে যে ভয়াবহ চিত্রটির ইঙ্গিত বা আভাস আকরাম ভাই দিয়েছেন, এটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে জেনেছি, শুনেছি, দেখেছি এবং নিজেরাও চর্চা করেছি, লিখেছি। কিন্তু একটা জিনিস শুধু আমরা দেখেছি, যে বঙ্গবন্ধু বাঁচা থাকাকালে 60-এর দশকে এবং যখন তিনি বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন 6-এর দশকে, তখনও কিন্তু ষড়যন্ত্র তার পিছু ছাড়েনি, গুজব তার পিছু ছাড়েনি, অপপ্রচার তার পিছু ছাড়েনি। একই জিনিস কিন্তু আমরা দেখি যে 1981 সালের 17ই মে দেশে ফিরে আসার পর থেকে শেখ হাসিনার পেছনেও কিন্তু ষড়যন্ত্র পিছু ছাড়েনি। বারবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি ওই একই বঙ্গবন্ধুর মতনই অনমনীয় দৃঢ়তায়, অসীম সাহসে, অদম্য সাহসে তিনি কিন্তু সামনে এগিয়ে গেছেন। শুধু আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গেছেন তা না, তিনি পুরো বাঙালি জাতিকে সামনে এগিয়ে গেছেন। প্রায় 40টি বছর ধরে তিনি কিন্তু সেই কাজটি করে যাচ্ছেন। আমি মনে করি যে এই যে কোভিড-19 অতিমারি বা মহামারী যাই বলি না কেন, যেটা বলছেন আপনি ভুলে যাবেন না যে 1971-এর মুক্তিযুদ্ধে, যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আহ্বানে এবং নির্দেশে, সেই 71 সালে কিন্তু আমরা 30 লক্ষ মানুষকে হারিয়েছিলাম। কোভিড-19 আরেকটি মহাযুদ্ধ, আরেকটি যুদ্ধ, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন।
এবং এই যুদ্ধে কিন্তু আমাদেরকে যুদ্ধ জয় করতে হবে এইভাবে। সেটা হচ্ছে গিয়ে এই একেবারে ভিন্ন আঙ্গিকে এই যুদ্ধটি হচ্ছে, এবং তার নেতৃত্ব দিচ্ছেন কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এদেশের মানুষের ভরসা আছে বলেই তিনি পরপর 3বারের প্রধানমন্ত্রী, মোট 4বারের প্রধানমন্ত্রী। ভরসা আছে বলেই আওয়ামী লীগের মতো একটি বিশাল প্রগতিশীল এবং সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি দিয়ে চলেছেন 40 বছর যাবত। ভয়ের কিছু নাই। আমি মনে করি বাঙালি কখনো ভয় পায় না, বাঙালি বীরের জাতি। বঙ্গবন্ধু যখন বলেছিলেন যে বাঙালি একবারই মরে, মানুষ একবারই মরে, মুসলমান একবারই মরে, তেমনি ভাবে আমি মনে করি যে শেখ হাসিনাও কিন্তু সেই অভয় বাণীটি আমাদের মাঝে দিচ্ছেন বলেই এখনো আমরা এইভাবে চলতে ফিরতে কথা বলতে পারছি। তবে হ্যাঁ, মেডিকেল সায়েন্সের যে কথাটি আছে সেই কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুরুতেই বলে দিয়েছিলেন, তিনি নির্দেশনা দিয়ে দিয়েছিলেন কিন্তু একেবারে 1, 2, 3, 4, 5, 6 করে, এবং সেই নির্দেশনাগুলো পালন করে যদি আমরা চলতে পারি, আমি আবারও বলি, একটু আগে আমি বলেছি যে আধার যত গভীর হোক, যত বেশি গভীর হবে তত বেশি আলোর কাছাকাছি আমরা যাব। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কোভিড-19 অতিমারি বা মহামারী আমরা এই দুঃসময়, এই বিপন্ন সময় পার করব। আমি আমার কথা এরপরে আর বলার সুযোগ পাবো না। কিছু জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা আমার বন্ধু কর্নেল ফারুক যেটা বলছিলেন ওটি কিন্তু শুরুতেও আমিও বলেছি যে শতবর্ষের বঙ্গবন্ধু কিন্তু শুধু 2020 সালেই শেষ হয়ে যাবে না, যেতে দেয়া যাবে না, যেতে পারে না, সেটা সত্য না। আমরা এটি কিন্তু একটি নিরন্তর প্রক্রিয়া। আমরা কিন্তু দীর্ঘদিন এই দিনটি পালন করব। এই দিনটির পাশাপাশি কিন্তু আপনারা মনে রাখবেন যে 2021 সাল কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তার মানে জন্মশতবার্ষিকী, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এগুলো তো সমর্থক ব্যাপার। তার মানে এই কাজগুলো কিন্তু আমরা এই সামনের দিকে এগোতেই থাকবো। আবার ভুলে যাবেন না যে আমাদের নেত্রী আকরাম ভাই যার জন্য প্রার্থনা করেছেন, আমরা সবাই যার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করি তার সুস্থতা এবং নিরাপত্তার জন্য। মনে রাখবেন তারও কিন্তু 75 বছরের জন্মবার্ষিকী আসছে, সেটিও পালন করতে হবে। এবং তারপরে এসব ঘিরেই কিন্তু চলে আসবে আবার একটি জাতীয় নির্বাচন। আমি মনে করি যে এই প্রক্রিয়া যদি চলতে থাকে, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন, মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন, 75তম জন্মদিন পালন, এইসবের মধ্যে দিয়ে আবার যদি আমরা দীর্ঘদিন এই জাতীয়তাবাদের ব্যাপারটিকে, বাঙালি জাতীয়তাবাদের এই আদর্শটিকে, এই দর্শনটিকে চিরস্থায়ী করে ফেলতে পারি, তাহলে বাংলাদেশ কোনোদিন পথ হারাবে না। বাংলাদেশ কখনো পথ হারায় নেই, শত ষড়যন্ত্রের মাঝেও কিন্তু বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছে। এটা আমাদের জাতিসত্তার একটি অহংকারই বলতে পারেন। এটি শত সহস্র বছরের সংস্কৃতির অহংকার, সভ্যতার অহংকার। এই অহংকার নিয়ে আমরা বাঁচতে চাই এবং বাংলাদেশকে অনেক 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 দূরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারুক খান এমপি। আপনার কাছে আবার আমি যেতে চাই যে এই কোভিড-19 এর মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আঙ্গিকে যদি আপনি কিছু বলেন। যে কথাটা আমার বন্ধু পীযূষ বলেছে, বাঙালি জাতি, আমি একটু আমার বক্তব্য বলেছি, আমরা বীরের জাতি। আমরা পাকিস্তানের হাতে যে পরিমাণ কষ্ট পেয়েছি, সেই কষ্ট আমরা সঠিক নেতৃত্ব থাকলে বাঙালি জাতি যে কোনো বিপদ ফেস করতে পারে, এটা আমরা বারবার প্রমাণ করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের দীর্ঘ স্বাধীনতার সংগ্রামে জেল, জুলুম, অত্যাচার পাকিস্তানিরা কতদূর করেনি, কিন্তু আমরা সেটা ফেস করেছি এবং বিজয় লাভ করেছি। আমাদের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় লাভ করেছি। এবং তারপরে কিছুটা দিন খারাপ যাওয়ার পরে বিভিন্ন খালেদা জিয়া, অন্যান্য সরকার আজকে আবার সঠিক নেতৃত্ব, শেখ হাসিনার সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা আমাদের অতীতের সমস্ত সমস্যাগুলি দূর করে বিশ্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আমি যে কথাগুলি একটু আগে বলেছি,
অনেকগুলি ব্যাপারে আমরা রোল মডেল হিসাবে পরিচিত। এবং আমি আজকে জোর গলায় বলতে পারি যে কথাটা আমরা একটু আগে আলোচনা করেছি, কোভিড-19-এও যদি আজকে কোনো কোনো টক শোতে কাউকে কাউকে বড় বড় কথা বলতে দেখি, আমার দুঃখ লাগে। 2004 সালের 21শে আগস্টে গ্রেনেড হামলা করার পরে এই বিএনপি বড় বড় কথা বলে। বিএনপি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মোশাররফ পালিয়ে গেছিল। তিনি কি কোনো একটা হাসপাতালে যে দেখেছে যে এত হাজার হাজার মানুষ গ্রেনেড হামলা আহত হয়েছে, কার কি অবস্থা? একটা লোকের চিকিৎসা ব্যবস্থা তারা করেছে। আজকে বিএনপি বা বিএনপির মতো নেতারা কথা বলে, আমি জানি না কত বড় নির্লজ্জ এরা যে আজকে কোভিড-19 নিয়ে তারা কথা বলার চেষ্টা করে। যাই হোক, সুন্দর অনুষ্ঠান, এইসব কথা বলে নষ্ট করবো না। জনতা শেখ হাসিনা, আমরা জানি পৃথিবীর অন্যান্য প্রতিটি দেশের সঙ্গে যদি আমরা 1 to 1 কম্পেয়ার করি, আমরা প্রমাণ করতে পারবো যে পৃথিবীর যে কোনো দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যে কোনো দেশ থেকে কোভিড-19 এর মোকাবেলায় জনতা শেখ হাসিনা এবং তার সরকার অনেক উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা করেছে। শুধু একটা জিনিস আমি অনুরোধ করব আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের বাঙালি জাতিকে আরো সচেতন হতে হবে। বারবার সরকার যে কথাটা বলছে, আমাদেরকে বুঝতে হবে যে কোভিড-19 ধনী দরিদ্র কাউকে চেনে না, ধর্ম বর্ণ কিছু চেনে না। সুতরাং সকলকে সচেতন হতে হবে। আজকে আমাদের বাংলাদেশে যে পরিমাণ আক্রান্ত সংখ্যাটা বেড়েছে, যদিও এটা এখনো 1 লাখও হয়নি, আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি, 1 লাখের মতো ইতিমধ্যে আমাদের টেস্টিং হয়েছে, তার মধ্যে 1000 মতো মারা গেছে। তো স্ট্যাটিস্টিক্স ওয়াইজ পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমরা ভালো আছি। তবে আরো অনেক ভালো হতো যদি আমরা সকলে আরেকটু সতর্ক হতাম, যে কথাটা জনতা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী হিসাবে এবং তার সরকারিভাবে বারবার স্বাস্থ্যবিধি মানার কথা বলেছে, লকডাউন থেকে শুরু করে বিভিন্ন জিনিস করেছে। আমি আশা করি আমরা সকলে এই ব্যাপারে আরেকটু সচেতন হব এবং ইনশাআল্লাহ পৃথিবীর অন্যান্য যে কোনো দেশ থেকে আমরা কোভিড-19-এও এই যুদ্ধে আমরা অন্য দেশ থেকে ভালো করতে পারবো ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজী আকরামউদ্দিন আহমেদ। আমি আপনার কাছ থেকে সবশেষে একটু আশার কথা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আর একটা হাসানকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমি তো জানতাম না, হঠাৎ করে আমাকে বলা হয়েছে। আমি একটাই বলতে পারি যে বঙ্গবন্ধু ছিলেন, থাকবেন, এবং ওনাকে ইতিহাসের পাতা থেকে কোনোদিন কেউ মুছে ফেলতে পারবে না। যদি পারত তাহলে বিএনপি যা শুরু করেছিল সেই দিন চলে যেত। তার অর্থ আল্লাহই ওনাকে রেখেছেন, আল্লাহই রাখবেন। এবং উনি একজন খাঁটি মুসলমান ছিলেন, উনি খাঁটি ইমানদার লোক ছিলেন, উনি বিসমিল্লাহ ছাড়া কোনো কথাই বলতেন না। তাই আমরা আজকে অনেক কথাই কোভিড-19 অনেক কথা বলতে চাই পৃথিবীর ইতিহাসে। আজকে উনি জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনা মানে স্টিমুলাস যেগুলো উনি দিয়েছেন, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারি নাই উনি কি করে খুঁজে খুঁজে এই লোকগুলোকে উনি সাহায্য করেছেন। এই সময় 2500 টাকা করে যে টাকাগুলো দিয়েছে, চিন্তাই করা যায় না যে এটি কিভাবে হলো। এবং একটা কথা বলি, যেটা উনি সম্ভব করতে পারছেন মনের ভিতরে, ডিজিটাল বাংলাদেশের জন্য। আর আমি ব্যাংকার হিসেবে একটা অহংকার করি যে ডিজিটাল বাংলাদেশ আর ব্যাংকের যে উনি যে ব্যাংকগুলো দিয়েছিলেন, ভালো মন্দ ব্যাংকে আছে, মানুষ তো ভালো মন্দ থাকবেই। সেখানে যে আমরা একটা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মানে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সব দেশ থেকে আমাদের দেশে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মানুষের ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি সংখ্যায় করে। সুতরাং এই যে ব্যাংক 10 টাকার যে ইগুলো, মানে 10 টাকার যে অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি, সুতরাং উনি যে প্রণোদনা করে দিচ্ছেন এইগুলো সঠিকভাবে কোনো অবস্থাতেই বুঝতে পারতো না যদি ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে গ্রামে গঞ্জে যে এই ডিজিটাল যে সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলো আর ব্যাংকগুলো আছে গ্রামে গঞ্জে, আমাদের মোবাইল ব্যাংকিং আছে, আমাদের এজেন্ট ব্যাংকিং আছে। সুতরাং সব কিছু উনি সৃষ্টি করে ফেলছেন। উনি সবকিছু করে আজকে উনি এক বঙ্গভবন বা গণভবনে বসেই কিন্তু উনি সারা বাংলাদেশ কন্ট্রোল করতে পারছেন, মানুষকে সাহায্য করতে
পাচ্ছেন ধান কাটবে কিভাবে, ধানের কে করতে যাবে, ছাত্রলীগ যাবে না, যুবলীগ যাবে না, কৃষক লীগ যাবে, সব ব্যবস্থা করেছেন। এবং গ্রামে গঞ্জে মানুষ কি করে একজন বিধবা স্বামী পরিত্যক্ত মানুষ একজন মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা কি করে পেয়েছে। সুতরাং আমি বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখেন তাহলে বঙ্গবন্ধুর যে শতবার্ষিকী আমরা 21 সাল ভরেই আমরা পালন করব। 21 সালে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেই মুক্তিযুদ্ধ দেখেছিলাম, তারপরে বঙ্গবন্ধুকে ছোটবেলা থেকে দেখেছি। সুতরাং আমরা যেন আরো 21 সাল তো আমি বলতে পারি না এটা যে বেঁচে থাকবো কিনা, কিন্তু 21 সালে আমরা আবার সেই 50 বছর পূর্তি আমরা করব। সুতরাং এই আশা করে আপনাদের এইটুকুই বলছি, বাংলাদেশ বিশ্বের দরবারে এখন বাংলাদেশ একটা জাগ্রত দেশ, একটা জাগ্রত সমাজ, জাগ্রত জাতি। সুতরাং বাংলাদেশকে এখন আর কেউ, এই যে আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালে ডাইরেক্টর, একজন ডাইরেক্টরের একটা পোস্ট থাকে ডাইরেক্টর। আপনি বিশ্বাস করবেন না যে আই এম হোল্ডিং 4 পোস্ট। একটা হলো ডাইরেক্টর, টেকনোলজি কমিটির চেয়ারম্যান, আমি হলো যে ফোরাম, চেন্নাই ইন্ডিয়ান ফোরামের চেয়ারম্যান, সিনেমাটা হয়ে গেছে, বাংলাদেশ ফোরামের চেয়ারম্যান আমি। আর একটা চেয়ারম্যান হলো 100 ক্যাম্পেইন, মানে যে চাঁদা উঠানো হয় লায়ন্স ক্লাবের জন্য সারা ওয়ার্ল্ডে, তাতে আমি ইন্ডিয়ার, ইস্টার্ন ইন্ডিয়া, বাংলাদেশের আমি এরিয়া লিডার। এই যে বললাম এটি কিসের জন্য, এটা আমার সব কথা না, বাংলাদেশের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য। বাংলাদেশ কোনো জায়গা বদনাম করে নাই, বাংলাদেশ কোনোদিন ঋণ এনে ঋণ খেলাপি হয় নাই। সুতরাং বাংলাদেশ অনেক উপরে উঠে গেছে। তাই মনে করতেছি যে বাংলাদেশ কোনোদিন কোনো ফরেন এজেন্সিকে টাকা ফেরত দিতে, সেই জন্য তো সবাই টাকা এখন বাংলাদেশকে দিচ্ছে। তো আশা করি এই দিন যাবে, এই দিন থাকবে না, আরেকদিন আসবে। এবং ইনশাল্লাহ আমরা আবার ভালো আজকে আয়োজনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মনে করছি যে আপনারা সবার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, জননেত্রী শেখ হাসিনা ভালো থাকুক, তার পরিবার ভালো থাকুক, বাংলাদেশের সবাই ভালো থাকুক। এই কষ্ট বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। আমাদের নেত্রী যখন সব মানুষকে ভালোবাসে। আরেকটা কথা আমি 1 মিনিটে বলে, যখন 97-এর বাজেটের সময় মনে আছে, কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার গণভবনে কিবরিয়া সাহেব আগে আমি ঢুকছিলাম, তা আমি আর বেরোইনি, পাশে বসা। কিবরিয়া সাহেব ঢুকলেন, কিবরিয়া সাহেবকে সব কথাবার্তা বলে উনি বলে দিলেন, কিবরিয়া সাহেব আমার গরিব মানুষের যেন কষ্ট না পায়। বঙ্গবন্ধু বলছেন যে মানুষকে ভালোবাসার চাইতে আর কিছুতে এত আনন্দ পাওয়া যায় না, ওনার ওই যে অসমাপ্ত জীবন চরিত্রের মধ্যে আছে। সুতরাং মানুষকে দুজনকে ভালোবাসছেন, একজন বাংলাদেশ দিয়ে গেছেন আর একজন বাংলাদেশ রক্ষা করবেন। এই বলে আপনাদের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এবং কে অনেকদিন থেকে চিনি, 3জনই আমরা গ্রেটার ফরিদপুরের লোক। আপনারা দুজন হচ্ছেন গোপালগঞ্জ আর আমি হচ্ছি হাফ গোপালগঞ্জ। আমি কিন্তু আমার স্কুল শুরু, আপনি ফরিদপুরে পড়েছেন? ফরিদপুরে টাউনে পড়েছেন? না, ফরিদপুর জেলা স্কুল, আমরা দুজনই ফরিদপুর জেলা স্কুল। আপনার বাড়ি কোথায় যাবে ফরিদপুরের? আমরা ফরিদপুর শহরেরই, আমি মধুখালী। শোনেন, মধুখালী, ওই মধুখালী কিন্তু গোপালগঞ্জে আমি ছোটকালে ছিলেন। হ্যাঁ, সেই জন্য আমরা 3জনই আমরা বঙ্গবন্ধুর লোক, 3জন গোপালগঞ্জের লোক এবং ফরিদপুর, আমরা বঙ্গবন্ধুর লোক। সুতরাং সবাই। কিন্তু বিগিনিং এ তো আমরা 49-এ আমার ফাদার কোঠালীপাড়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট, 49-এ সেই আওয়ামী লীগের সেই কোঠালীপাড়া, সেই টুঙ্গিপাড়া থেকেই নেত্রী বঙ্গবন্ধু হয়েছেন, আমার নেত্রী হচ্ছেন। সুতরাং আমি তো সেই 49 থেকে পাঠশালায় পড়ি, সেই দিন থেকে দেখলাম আওয়ামী লীগ। সুতরাং এই তো সেই গল্পটা বললে, ফারুক ভাইয়ের এক ভগ্নিপতি ছিল শাহেদ সাহেব, মনে আছে ভাই? আওলাদ সাহেবের জামাই, তাই না? ওই শাহেদ সাহেব, তারপরে ইনুস মোল্লা, তারপরে এরা রহমত জান, এরাই ছিল বঙ্গবন্ধুর পিছনে হাঁটতো। আমার বড় ভাই ছিল ছোট, এই আমি ছোটবেলা 49-এ ইসে পড়তাম, ক্লাস 4-এ। দাওয়া দিত আমাকে, তুই যাবি, ওনটা যাইতো, আমাকে বলতো এই তোমরা পিছনে থাকো। আমার মনে আছে হিন্দু এলাকায় আওয়ামী মুসলিম লীগ করা ছিল। আমার নেত্রী আসিয়া বঙ্গবন্ধুকে, আমার আব্বা বললো, দেখেন শেখ সাহেব, আপনি আপনার মুসলিম লীগ শব্দ বাদ না দিলে এই কোটালীপাড়া আওয়ামী লীগ করা খুব কঠিন হবে। বললো ভাইজান, আমার মনে আছে এখনো, আমার ছোটবেলার কথা খুব মনে থাকে। একদিন বলছিলেন, ফারুক ভাইকে একদিন বলছে আমারে যে আমি স্টিমারে কাঁদছিলাম কোনো একটা কথায়, ফারুক ভাই মনে আছে? আপনার সামনে বলছিল।
সুতরাং আমার সেইভাবে মনে আছে সব কথা। তো ওই জন্য বললেন যে ভাইজান, দুলাভাই বলতো, উনি বলতো ভাইজান। ভাইজান এটা অল্প কিছুদিন মধ্যেই হবে, রাজবান সম্মেলনে সেইটা আবার চেঞ্জ হলো, সেই মুসলিম লীগ থাকলো না, আওয়ামী লীগ এসে গেল। সুতরাং সেই যে আওয়ামী লীগের সেই সৃষ্টি লগ্ন, সেই থেকে আজ পর্যন্ত তোরা দেখতেইছি কষ্ট দুঃখ বেদনার মধ্যে আমরা এর ভিতরে আসি, থাকবো ইনশাআল্লাহ। ডক্টর কাজী আহমদ আহমেদ, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। জি ধন্যবাদ। জি কাজী আহমদ আহমেদ, জি কাজী আহমদ আহমেদ, জনাব মোহাম্মদ ফারুক খান এমপি এবং পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভালো থাকেন আমরাও ভালো থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী যদি থাকেন তাহলে পথ হারাবে না এই বাংলাদেশ। সেই প্রত্যাশা করে আজকে ভোরের পাতা সংলাপ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাই।